আসসালামু আলাইকুম। আজ 28 এপ্রিল 2024 শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। প্রিয় দর্শক, শুরুতেই জানাচ্ছি শিরোনাম। জামাতকে নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির পিলে চমকানো প্রতিক্রিয়া। ফরিদপুরের ঘটনা নিয়ে যা করছে র্যাব। পিনাকির বিরুদ্ধে চার্জশিট দিল পুলিশ। এবার বিস্তারিত। ইতোমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে তারা আর অনলাইনে দলের কোনো কর্মসূচি দেবে না। তাদের সকল তৎপরতা হবে প্রকাশ্য ও জনসম্মুখে। সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অনলাইনে অনুষ্ঠিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমন ঘোষণা দেন। তিনি বলেন, আমাদের অনলাইনের পরিবর্তে প্রকাশ্যে প্রোগ্রাম করতে হবে। অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হবে। আল্লাহর দিন বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অনলাইনে কার্যক্রম চালানো দলটি প্রকাশে কর্মসূচি পালন করতে গেলে কি পরিস্থিতির মুখে পড়বে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। দীর্ঘদিন থেকে জামাত প্রকাশ্য কর্মসূচিতে নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সচরাচর প্রকাশ্য কর্মসূচি করার অনুমতি দেয় না। ফলে জামাতের কেন্দ্রীয় সহ সব পর্যায়ের প্রায় সব সাংগঠনিক সভা, মতবিনিময়, আলোচনা সভা অনলাইনের বিভিন্ন মাধ্যমে হয়। এর প্রতি ইঙ্গিত করে জামাতের আমির প্রকাশ্য কর্মসূচির কথা বলেন। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা বলছেন, জামাতের নিবন্ধন নেই। তাছাড়া দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বিশ্বাস করে না। এরকম একটি দল প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালন করলে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল মানুষ কখনোই ভালোভাবে নেবে না। ফলে সমাজে একটি অনিবার্য সংঘাত তৈরি হতে পারে। তাছাড়া জামাত সবসময় প্রোগ্রামের নামে গোপন কর্মসূচি পালন করে দেশকে অস্থিতিশীল করতে চায়। সুতরাং এরকম দলকে আমরা প্রকাশ্যে আসতে দিতে পারি না। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, একসময় আওয়ামী লীগ ও জামাত ছিল হরিহরাত্মা। এখন জামাত জনগণের পক্ষে অবস্থান করায় আওয়ামী লীগের চক্ষুশূলে পরিণত হয়েছে। জামাত তাদের নিজস্ব শক্তি বলে প্রকাশ্যে আসবে, মাঠে টিকতে পারলে টিকবে, এ নিয়ে আওয়ামী লীগের তোয়াক্কা করবে না তারা। তাছাড়া দলটি সুশৃঙ্খল এবং তাদের হাজার হাজার কর্মী রয়েছে। সুতরাং আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাদেরকে ঠেকাতে পারবে বলে মনে হয় না। জানা গেছে, জামাতকে প্রকাশ্য কর্মসূচি করতে দেবে না আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে উন্মুক্ত স্থানে কর্মসূচি করতে গিয়ে বিভিন্ন জায়গায় গ্রেফতার হয়েছে জামাতের নেতাকর্মীরা। এই গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুমতি চাইলেও তা তাদেরকে দেওয়া হবে না। এই বিষয়ে জামাতের নির্বাহী পরিষদের এক সদস্য বলছেন, জামাতের নিবন্ধন অন্যায়ভাবে বাতিল করা হয়েছে। তাছাড়া রাজনৈতিক কর্মসূচি করতে আইনগতভাবে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই। যত বাধাই আসুক না কেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে জামাত তার প্রকাশ্য কর্মসূচি অব্যাহত রাখবে। ফরিদপুরে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের অচিরেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রোববার দুপুরে কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের একথা জানান তিনি। কমান্ডার আরাফাত ইসলাম গত বুধবার লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সদ্য বিদায়ী পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের স্থলাভিষিক্ত হয়েছেন। ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরের পাশে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। তাদের গ্রেফতারের এলিট ফোর্স র্যাব কী ধরনের উদ্যোগ নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, র্যাবের ইন্টেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। দেশের যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনা নিয়ে কাজ করে, অপরাধীদের গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে র্যাব এই ঘটনায় কাজ করছে। অচিরেই এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে। ফরিদপুরের মধুখালী ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরের পাশে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে সাইবার জগতে। যারা অপচেষ্টা করছেন তাদের শনাক্ত করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, একটা অপরাধ সংগঠনের পর অপচেষ্টা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হতে পারে। অপরাধী গ্রেফতার হলেই সব বেরিয়ে আসবে। মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি বিভাগ। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। রোববার আদালতে রমনা থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে সব তথ্য জানা গেছে। এই মামলায় প্রধান আসামি হিসেবে ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিককে অভিযুক্ত করা হয়। তবে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় আরেক আসামি খালেদা জিয়ার উপপ্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিটিটিসি উপপরিদর্শক
মোহাম্মদ রাহাত হোসেন বলেন, মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য হওয়ায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, তবে সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় একজনকে অব্যাহতির সুপারিশ করেছে। সাক্ষীরা প্রকাশ্য আদালতে সাক্ষ্য দিয়ে ঘটনা প্রমাণ করবেন। আদালত সূত্রে জানা যায়, গত ৭ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিটিটিসি উপপরিদর্শক মোহাম্মদ রাহাত হোসেন আদালতে এ চার্জশিট দাখিল করেন। চার্জশিটে ১৭ জনকে সাক্ষী করা হয়েছে। গত বৃহস্পতিবার মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। এ মামলায় আসামি মফিজুর জামিনে রয়েছেন। মামলার চার্জশিটে বলা হয়, আসামিরা পরস্পর পরিচিত এবং তারা দেশের সার্বভৌমত্বকে আঘাত করার প্রয়াসে বিভিন্ন সময়ে উস্কানিমূলক তথ্য প্রচারে সর্বদা লিপ্ত থাকে। বর্তমান সময়ে আসামি পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজ ও আইডিতে বিভিন্ন সময়ে উস্কানিমূলক মিথ্যা ভিত্তিহীন তথ্য গুজব আকারে প্রচার করছে। তিনি সামাজিক মাধ্যমে বর্তমান সময়ে দেশ ও দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে গুজব ও মিথ্যা তথ্য সম্প্রচার করছে, যা উস্কানিমূলক কর্মকাণ্ডকে প্রতিনিধিত্ব করে। জানা যায়, ২০২২ সালের ১৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় পিনাকি ভট্টাচার্য সহ ৩ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক এম আবদুল্লাহিল মারুফ বাদী হয়ে মামলা করেন। এ মামলায় মফিজুর রহমান ও মুশফিকুল ফজল আনসারী নামের অপর দুজনকে আসামি করা হয়। এবার দেশের বাইরের খবর। প্রথমবারের মতো পাকিস্তানি নৌবাহিনীর জন্য হাঙ্গর শ্রেণীভুক্ত সাবমেরিন তৈরি করেছে চীন। নতুন নির্মিত এই সাবমেরিনকে জনসম্মুখে এনেছে বেইজিং। জিও নিউজের খবরে বলা হয়েছে, সামরিক উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে পাকিস্তানকে এবারই প্রথম হাঙ্গর সাবমেরিন দিতে যাচ্ছে চীন। শুক্রবার এক অনুষ্ঠানে ওই সাবমেরিন প্রদর্শন করে সুয়াংলিউ ভিত্তিক চীনের সাবমেরিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওচাং শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপ WSIG। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তান নৌবাহিনীর প্রধান নাভিদ আশরাফ। ইসলামাবাদ এবং বেইজিং এর মধ্যে সামরিক চুক্তির অধীনে পাকিস্তানের জন্য হাঙ্গর শ্রেণীভুক্ত সাবমেরিন তৈরি করেছে চীন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আমলে বেইজিং এর সঙ্গে সামরিক চুক্তি করে ইসলামাবাদ। সে সময় মোট ৮টি অত্যাধুনিক সাবমেরিন তৈরির চুক্তি হয়। এর 4টি নির্মাণের কাজ পেয়েছে চীনের WSIG, আর বাকি 4টি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডের অধীনে নির্মিত হচ্ছে। হাঙ্গর শ্রেণীভুক্ত এসব সাবমেরিন অত্যাধুনিক প্রযুক্তি এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত। এছাড়া এসব জলযান যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে পানির নিচে শত্রুপক্ষকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। এতে নিজেদের জলসীমা প্রতিরক্ষা জোরদার হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ওই সাবমেরিনের প্রশংসা করেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান নাভিদ। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, সব কথার উত্তর দিতে নেই। আপনি আপনার জীবনে যে সোনালী সফলতা অর্জন করেছেন তার জন্য অনেকে যেমন আপনাকে ভালোবাসে, ঠিক তেমনি একটি পক্ষ রয়েছে যারা আপনাকে ঘৃণা করে বা প্রতিপক্ষ মনে করে। এখন এই সফলতাটাকে নষ্ট করবার জন্য তারা নানা ধরনের গল্প গুজব, অপপ্রচার এবং মিথ্যা প্রচারণা চালাবে। এখন এই সব মিথ্যা প্রচারণা অপপ্রচারের পেছনেই যদি আপনি শুধু সময় ব্যয় করতে থাকেন, তাহলে আপনি চূড়ান্তভাবে নির্দিষ্ট পথে বা বিজয়ের পথে যেতে পারবেন না। সেই কারণে আপনি মনে করবেন সমালোচকরা সমালোচনা করতে থাকুক, কিন্তু আমি আমার নির্দিষ্ট গন্তব্যে দ্রুততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সাহসের সঙ্গে এগিয়ে যাব। এটাই হবে জীবনে সবচেয়ে বড় প্রতিশোধ যারা আপনার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বা সমালোচনা করছে। প্রিয় বন্ধুরা, আসুন জীবনকে সুন্দর করবার জন্যে নিজের বিশ্বাসে বিশ্বস্ত হই এবং অন্যের সমালোচনাকে লাথি মেরে উড়িয়ে দিই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আন্তর্জাতিক ফৌজদারি আদালত ICCর গ্রেফতারি পরোয়ানা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ICC ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে বলে বেশ কয়েকটি ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে। নিউজ সাইট ওয়ালায় বিশ্লেষক বেন কাসপিট লিখেছেন, নেতানিয়াহু তার বিরুদ্ধে হেগস্থ বিশ্ব আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির আশঙ্কায় অস্বাভাবিক চাপে রয়েছেন। নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির অর্থ হল ইসরায়েলের আন্তর্জাতিক সুনামে বড় ধরনের আঘাত। হারেতসের বিশ্লেষক অ্যামোস হারেল লিখেছেন, ইসরায়েলি সরকার এই ধারণা নিয়ে কাজ করছে যে ICCর প্রসিকিউটর কবির খান চলতি সপ্তাহেই নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং IDF প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন। হারেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গ্রেফতারি পরোয়ানা ঠেকানোর জন্য নিয়োজিত হয়েছে। উল্লেখ্য, ইসরায়েলের মতো যুক্তরাষ্ট্র ICCর রোম চুক্তিতে সই করেনি। উল্লেখ্য, 124টি দেশ এই চুক্তিতে সই করেছে। টানা প্রায় 7 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আছে ক্ষোভ, আলোচনা, সমালোচনা। এমন অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি পদত্যাগ করতে পারেন। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম এমন খবরই সামনে এনেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেভি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার কথা জানিয়েছে। ইসরায়েলের বেসরকারি সম্প্রচারকারী চ্যানেল 12 জানিয়েছে, গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সমস্ত কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে। চিফ অফ স্টাফ থেকে শুরু করে এমনকি অনেক অফিসার যুদ্ধ বিষয়ক তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। এর আগে গত সোমবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি। অবশ্য নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবারই ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। চ্যানেল 12-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইনি ইঙ্গিত পাওয়ার পর সেনাবাহিনীর চিফ অফ স্টাফের কাছে নিজের পদত্যাগপত্র লিখেছিলেন মেজর জেনারেল আহারন হালিভা। মূলত তদন্ত কমিটি গঠিত হলে তার সমস্ত বিবৃতিও সেখানে উপস্থাপন করা হবে বলে ধারণা পাওয়ার পরই তিনি পদত্যাগ করেন। ইসরায়েলের বেসরকারি এই সম্প্রচারকারী প্রতিষ্ঠান বলছে, অদূর ভবিষ্যতে অবসর নিতে বাধ্য করা হবে এমন কমান্ডারদের মধ্যে আহারন হালিভাই প্রথম। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রনেন বার সহ আরও বেশ কয়েকজন অফিসারও এই তালিকায় রয়েছেন। ইসরায়েল এখন গাজা যুদ্ধের কার্যকর অবসান ঘটাতে আগ্রহী। ইসরায়েলের এক সিনিয়র কর্মকর্তা হিব্রু ভাষার ওয়ালা নিউজ আউটলেটকে বলেছেন, এই প্রথমবারের মতো ইসরায়েলের কোনো সিনিয়র কর্মকর্তা স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনার কথা বললেন। তবে তিনি তার পরিচয় প্রকাশ করেননি। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস শুরু থেকেই স্থায়ী যুদ্ধবিরতির কথা বলে আসছে। তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফেরার অধিকার দাবি করছে। ইসরায়েলের ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করি যে আমরা আন্তরিক আলোচনায় ফিরিয়ে আনার জন্য হামাসকে পর্যাপ্ত সুযোগ দিয়েছি। আমরা আশা করছি তারা বুঝতে পারবে যে আমরা চুক্তির ব্যাপারে আন্তরিক, আমরা সত্যিই আন্তরিক। তাদের বোঝা দরকার যে প্রথম পর্যায়ে বাস্তবায়িত হয়, তবে আমরা পরবর্তী পর্যায়গুলো বাস্তবায়ন করতে সক্ষম হব এবং যুদ্ধের অবসান ঘটাতে পারব। এর আগে ওয়ালায় প্রকাশিত এক খবরে বলা হয়, ইসরায়েল এখন গাজায় দীর্ঘ সময়ের জন্য বিরতি এবং গাজাবাসীদেরকে তাদের বাড়িঘরে ফেরা নিয়ে আলোচনা করতে প্রস্তুত। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা গাজায় আটক 2 ইসরায়েলি বন্দীর ভিডিও প্রকাশ করেছে। এতে তারা তাদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানান। শনিবার প্রকাশিত ভিডিও আগে হামাসের প্রকাশিত বন্দীদের ভিডিওর মতোই। ইসরায়েল এসব ভিডিওকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছে। এবারের ভিডিওতে যে 2 ব্যক্তিকে দেখা যায় তারা হলেন কেইথ সাইগেল 64 বছর বয়সী এবং ওমারি মিরান 47 বছর বয়সী। তাদেরকে ফাঁকা ব্যাকগ্রাউন্ডে কথা বলতে দেখা যায়। তারা তাদের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করেন এবং মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষার কথা বলেন। মিরানকে 7 অক্টোবর হামাসের অভিযানের সময় তাদের নাহাল ওজের এলাকা থেকে তার স্ত্রী ও 2 মেয়ের সামনে থেকে তাদের বাড়ি থেকে বন্দী করা হয়। তিনি বলেন, আমি হামাসের হাতে 202 দিন ধরে বন্দী রয়েছি। এখানকার পরিস্থিতি অপ্রীতিকর, কঠিন এবং অনেক বোমা রয়েছে। ভিডিওটি চলতি সপ্তাহেই গ্রহণ করা হয়েছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, আমরা এখান থেকে যাতে নিরাপদে ও স্বাস্থ্যকরভাবে বের হতে পারে সেজন্য চুক্তি করার এটাই সময়। বিক্ষোভ অব্যাহত রাখুন যাতে এখনই চুক্তি হয়। গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সর্বশেষ পাল্টা প্রস্তাবটি হামাস বিবেচনা করছে এমন খবর প্রকাশিত হওয়ার পর শনিবারের ভিডিওটি প্রকাশিত হলো। আলোচনার গতি বাড়ানোর জন্য মধ্যস্থতাকারী মিশরের একটি প্রতিনিধি দল ইসরায়েলে গেছে। ভিডিওটি পাস ওভারের ছুটির দিনে প্রকাশিত হয়। এই সময় মিশর থেকে মুক্তি লাভের ধর্মীয় কাহিনী উদযাপন করে ইহুদিরা। ভিডিওতে কোনো তারিখের কথা বলা হয়নি, তবে মিরান বলেন তিনি 202 দিন ধরে বন্দী আছেন, আর সাইগেল পাস ওভারের ছুটির কথা বলেন। এতে বোঝা যায় অতি সম্প্রতি ভিডিওটি ধারণ করা হয়েছে। ভিডিওতে এক পর্যায়ে সাইগেলকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তিনি গত বছর তার পরিবারের সদস্যদের সাথে ছুটি উদযাপনের স্মৃতিচারণ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তারা আবার একত্রিত হতে পারবেন। তিনি বলেন, আমরা এখানে বিপদে আছি, এখানে বোমা পড়ছে, প্রচণ্ড মানসিক চাপ আর সন্ত্রস্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আমি আমার পরিবারকে বলবো যে আমি তোমাদের সবাইকে খুবই ভালোবাসি, আমি ভালো আছি, এটা বলা গুরুত্বপূর্ণ।
এর 3 দিন আগে হামাস আরেকটি ভিডিও প্রকাশ করেছিল। তাতে বন্দী গোলবার্গ পলিন কথা বলেন। গত 7 অক্টোবরের অভিযানের সময় প্রায় 250 ইসরায়েলিকে বন্দী করেছিল হামাস। ওই সময় নিহত হয়েছিল 1139 জন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় হামলা শুরু করে। তারা হামাসকে ধ্বংস করতে বদ্ধপরিকর হয়। এ পর্যন্ত অন্তত 34,388 ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে এখনও গাজায় 129 জন বন্দী রয়েছে। এদের মধ্যে 34 জন বন্দী অবস্থায় নিহত হয়েছে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট পদ্ধতিতে নির্বাচনের প্রচার না করে আপনি পিছিয়ে পড়ছেন না তো? আপনি যদি একজন জনপ্রতিনিধি হয়ে থাকেন, তবে আপনার উন্নয়ন কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আপনি পৌঁছে যাবেন আপনার এলাকাবাসীর একদম কাছে। আপনার উন্নয়নের সকল কার্যক্রমের ডকুমেন্টারি, ভিডিও, রিলস, গ্রাফিক্স তৈরির মাধ্যমে আপনার গ্রহণযোগ্যতা বাড়াতে ওয়েব কিংডম সহায়ক ভূমিকা পালন করবে। ইতিমধ্যে ওয়েব কিংডম জনপ্রিয় ও প্রভাবশালী জনপ্রতিনিধিদের উন্নয়ন কার্যক্রমে ভূমিকা রেখেছে। এখনই সঠিক সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনার সকল অনলাইন প্রচারণার দায়িত্বের জন্য স্মার্ট কাউকে বেছে নেয়ার। আমাদের সাথে যোগাযোগ করবার মোবাইল নাম্বার 01711158496 এবং 01913089045।